দর্শক আমন্ত্রণ পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। রাজনৈতিক অস্থিরতা, উচ্চ সুদহার আর জ্বালানি সংকটের কারণে বিনিয়োগে গতি নেই খুব একটা, ফলে থমকে আছে অর্থনীতির প্রবৃদ্ধি। তবে সংকোচনমূলক মুদ্রানীতি, রপ্তানি রেমিটেন্সে প্রবৃদ্ধি আর আর্থিক খাতে দক্ষ ব্যবস্থাপনার ফলে কিছুটা স্থিতিশীলতা ফিরছে অর্থনীতিতে। বেসরকারি গবেষণা সংস্থা PRI এর মাসিক অর্থনৈতিক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া টালমাটাল অর্থনীতি পুনরুদ্ধারে গত এক বছরে নানামুখী পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে স্বস্তি ফিরেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভে, বেড়েছে রপ্তানি আর প্রবাসী আয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নেয়া সংকোচনমূলক মুদ্রানীতিও সুফল দিয়েছে। সব মিলে ভঙ্গুর অবস্থা কাটিয়ে কিছুটা স্থিতিশীলতার পথে দেশের অর্থনীতি, এমন চিত্র উঠে এসেছে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের মাসিক অর্থনৈতিক প্রতিবেদনে। আজকে আমাদের গ্রোথ শতকরা 4%, সেটা হচ্ছে আমি হিসাব করে দেখলাম গত 25 বছরের সবচেয়ে কম। কোভিডের 2020 সালে ছিল 7.5%, কিন্তু গত লাস্ট 25 ইয়ার্স দিস ইজ দ্য লোয়েস্ট গ্রোথ দ্যাট উই হ্যাভ। কিন্তু ভালো জিনিসটা হচ্ছে যে আমাদের স্ট্যাবিলাইজেশনে আমাদের সিগনিফিক্যান্ট একটা আমাদের ইমপ্রুভমেন্ট হয়েছে। আমাদের আজকে এক্সচেঞ্জ রেট এক ধরনের স্থিতিশীলতা এসছে। প্রতিবেদন বলছে গত 2-1 মাসে মূলধনী যন্ত্রপাতি আমদানি বাড়লেও এখনও স্থবিরতা কাটেনি বিনিয়োগে, বাড়ছে না শ্রমিকের প্রকৃত মজুরিও। ব্যবসায়ীরা বলছেন জ্বালানি সংকট, উচ্চ সুদহার আর রাজনৈতিক অর্থনৈতিক অনিশ্চয়তার ফলে নতুন বিনিয়োগে সাহস পাচ্ছেন না তারা। এনবিআর, তারপরে এই পোর্ট সেফটি, লেবার ইস্যু, দিস আর অ্যাকচুয়ালি এ মেইন অবস্ট্যাকল। আমিও তো এখন একটা টাকা ইনভেস্টমেন্ট করার আগে আমি চিন্তা করি, ভাই আমি ঠিকমতো বেতন দিতে পারবো তো? অর্থনীতির গতি মন্থর হওয়া, বিনিয়োগ ও কর্মসংস্থান কমে যাওয়ার কথা স্বীকার করেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদও। পরিস্থিতি উন্নয়নে জোর দেন বিদেশি বিনিয়োগের উপর। আমাদের যে ইকোনমিক গ্রোথটা স্লো ডাউনের ফলে যে আমাদের আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব বেড়ে গেছে, এটাকে করার একমাত্র উপায় হচ্ছে এখন যে আমাদের ইনভেস্টমেন্ট বাড়ানো। তবে আমাদের যে ডোমেস্টিক যে সেভিং আছে, এটা দ্বারা ইনভেস্টমেন্টটাকে বাড়ানো খুব মুশকিল। এই কারণে আমাদের বিদেশি ইনভেস্টমেন্ট আনার প্রয়োজন। লক্ষ্য অনুযায়ী মূল্যস্ফীতি কমিয়ে আনার ব্যাপারে উদ্বেগের কথাও জানান এই অর্থনীতিবিদ। আমাদের ইকোনমিক ভলাটিলিটি কমিয়ে যাওয়ার কথা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। শেষবারের মতো একীভূত হতে যাওয়া 5 ব্যাংকের চেয়ারম্যানদের সাথে বসতে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার সব ব্যাংক এই চিঠি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের পাঠানো চিঠির মাধ্যমে জানা গেছে এক্সিম রবিবার, SIBL সোমবার, মঙ্গলবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক বৃহস্পতিবার বসবে কেন্দ্রীয় ব্যাংক। গভর্নরের সাথে 5 ব্যাংকের মিটিংয়ের পরই একীভূত করার চূড়ান্ত প্রক্রিয়া শুরু হবে। ইউনাইটেড ইসলামী ব্যাংক হিসেবে নাম ঠিক করা হয়েছে আর মূলধন ধরা হয়েছে 35,000 কোটি টাকা, যার মধ্যে 20,000 কোটি টাকা বাজেট থেকে আসবে। বাকি টাকা বাংলাদেশ ব্যাংকে থাকা 5 ব্যাংকের ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড থেকে নেওয়া হবে। মার্চারের প্রক্রিয়ায় নিয়ে আসার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ওইটা সফলভাবে বাস্তবায়ন করার পরেই পরবর্তী ব্যাংকগুলোকে নিয়ে চিন্তা করা হবে। চিন্তার তালিকায় কিউতে থাকবে অনেক ব্যাংকই, কিন্তু প্রথম ধাপটা সফল হওয়ার পরেই পরবর্তী গ্রুপ। চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড থেকেই নিলামে বিক্রি করা আমদানিকৃত কাপড় ভর্তি 2টি কন্টেইনারের হদিস পাচ্ছে না বন্দর কর্তৃপক্ষ, যার মধ্যে 1.5 কোটি টাকা মূল্যের কাপড় রয়েছে। বন্দরের মতো সংরক্ষিত এলাকা থেকে কন্টেইনার গায়েব হওয়ায় দেখা দিয়েছে নানা প্রশ্ন। আর বন্দর কর্তৃপক্ষ বলছে বন্দর জেটি থেকে মিসিং হওয়ার কোনো সুযোগ নেই। চট্টগ্রাম বন্দর নিয়ে নয়ন বড়ুয়া জয়ের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে দ্বিতীয় পর্ব। চট্টগ্রাম কাস্টমসের নিলাম থেকে গত ফেব্রুয়ারিতে 85 লাখ টাকার প্রায় 27 টন ফেব্রিক্স কিনেন শাহ আমানত ট্রেডিং এর মালিক সেলিম রাজা। নিলামের আগে ইয়ার্ডে কন্টেনারে পণ্য পরিদর্শন করেন তিনি। এরপর পণ্য ডেলিভারি নিতে সব ধরনের শুল্ক কর ও বন্দরের চার্জ সহ 1 কোটি 7 লাখ টাকা পরিশোধ করেন। কিন্তু 26 ফেব্রুয়ারি ট্রাক নিয়ে বন্দরের সংশ্লিষ্ট ইয়ার্ডে গেলে দিনভর খোঁজাখুঁজি শেষে জানানো হয় কন্টেনারটি নেই। এ পর্যন্ত মনে করেন আমরা 3টা পত্র অলরেডি প্রেরণ করেছি, মানে না হলে আমাকে পণ্য দেওয়া হোক আর নয়তো আমার টাকাটা সম্মতিউক্ত যা আমি জমা প্রদান করেছি এটা আমাকে ফেরত দেওয়া হোক।
এইদিকে সম্প্রতি নিলামে বিক্রি করা 42 লাখ টাকার কাপড় সহ আরেকটি কন্টেনারের হদিস মিলছে না প্রায় 1 মাস ধরে। অ্যাসাইনমেন্ট লেটার দিল যে আগামীকাল আমি পণ্য ডেলিভারি নিব, কিন্তু আসেন। তারপরের দিন ট্রাক, যে কভার ভ্যান, যে মালগুলো নেওয়ার জন্য লেবার সব কিছু নিয়ে আমরা যথাসময়ে 10টায় উপস্থিত। কন্টেনার এখনো নামে নাই। বন্ধের নিউজ হলো যে আপনারা অপেক্ষা করেন, আমরা নামাই দিচ্ছি। এই নামাইতে দেবতী নামতেছে কন্টেনার। বন্দরের সংরক্ষিত এলাকা থেকে স্বল্প সময়ের ব্যবধানে 40 ফুটের দুটি কন্টেনারের ডকুমেন্ট গায়েবের ঘটনায় শঙ্কিত কাস্টমস কর্তৃপক্ষ। আমরা যেটা ধারণা করছি যে এই কন্টেনারগুলো হয়তো অন্য কোথাও শিফট করা হয়েছে, যেই লোকেশনে তখন ছিল আপাতত এই লোকেশনে নাই। তো এটা হয়তো খুঁজে পাওয়া যাবে এবং খুঁজে পাওয়া গেলে তো পণ্য বুঝাই দেওয়া হবে। আর ইনকেস যদি কোনো কারণে খুঁজে পাওয়া না যায়, তখন যেহেতু ওনারা বিট করেছেন, ওনারা টাকা জমা দিয়েছেন, আমরা বন্দরের কাছে জানতে চাইবো যে আসলেই পণ্যটা খুঁজে পাওয়া যাচ্ছে কিনা। যদি না পাওয়া যায় তাহলে যেহেতু যিনি বিট করেছেন তাকে আমরা পণ্য বুঝাই দিতে সক্ষম হচ্ছি না, তো আমরা তখন তাকে তিনি যে টাকাটা জমা দিয়েছেন এটা রিফান্ডের আমাদের যে প্রসিডিউর আছে ওই প্রসিডিউরে আমরা রিফান্ডের ব্যবস্থা করব। সংরক্ষিত এলাকা থেকে কন্টেনার গায়েব হওয়ার পর আবারও প্রশ্ন উঠছে বন্দরের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে। চট্টগ্রাম বন্দরের এটি 4 নম্বর জেটি। আরও কয়েকটি জেটি রয়েছে চট্টগ্রাম বন্দরে। সব জেটিতে যেন নিরাপত্তায় ঘেরা। এই নিরাপত্তার মধ্যেও কিভাবে কন্টেনার গায়েব হচ্ছে তা নিয়ে রয়েছে নানা জটিলতা। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে খুঁজে দেখছে তারা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের জন্য শুরু হয়েছে 12 দিন ব্যাপী লার্নিং সেশন বা বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা। সকালের রাজধানীর পল্লী সঞ্চয় ব্যাংকের প্রশিক্ষণ হলে এর উদ্বোধন হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সাবেক রাষ্ট্রদূত অধ্যাপক ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল খালেক এবং পরিচালক নূরে আলম তানভীর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু। এই আয়োজন চলবে আগামী 10 সেপ্টেম্বর পর্যন্ত। ক্ষমতা, নারীর ক্ষমতা, এটা কিন্তু গ্রামীণ ব্যাংকের মাধ্যমে হয়েছে। এবং দারিদ্র বিমোচন আপনার আংশিকভাবে হোক কিংবা আপনার স্বল্পমেয়াদী হোক, কিন্তু দারিদ্র বিমোচন এটা হয়েছে। সপ্তাহের শেষ কার্যদিবসে মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে ঢাকা ও চট্টগ্রামের পুঁজিবাজারে। সেই সঙ্গে টাকার অঙ্কের লেনদেনের পরিমাণও বেড়েছে। বৃহস্পতিবার ডিএসইতে সবকটি সূচকের মান বেড়েছে। প্রধান মূল্য সূচক ডিএসইএক্স 74 পয়েন্ট বেড়ে অবস্থান নেয় 5517 পয়েন্টে। সূচকের পাশাপাশি এদিন ডিএসইতে লেনদেনও 161 কোটি টাকা বেড়েছে। এছাড়া হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 281টির, কমেছে 86টির এবং অপরিবর্তিত রয়েছে 31টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসিতে সার্বিক সূচক সিএএসপিআই 155 পয়েন্ট বেড়েছে আর লেনদেন প্রায় 8.5 কোটি টাকা বেড়েছে। ভৌগোলিক নির্দেশক জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আখের রস থেকে তৈরি ঐতিহ্যবাহী লাল চিনি। হাতে তৈরি এই লাল চিনির ঐতিহ্য প্রায় 250 বছরের। এদিকে এই চিনির বিএসটিআই অনুমোদনে কাজ করছে কৃষি বিভাগ। হুমায়ুন কবিরের ক্যামেরায় সৈয়দ নোমানের তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আমন ধান কাটার পরে আখের রস থেকে লাল চিনি তৈরিতে ব্যস্ত সময় পার করেন কৃষক। ঐতিহ্যগতভাবে আখের চিনির জন্য বিখ্যাত ময়মনসিংহের ফুলবাড়িয়া। স্থানীয় আবহাওয়া ও মাটিতে উপযোগী আখ থেকে দেশীয় পদ্ধতিতে লাল চিনি তৈরি করে আসছেন এই অঞ্চলের কৃষক। ঐতিহ্যবাহী এই লাল চিনি ভৌগোলিক নির্দেশক জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে। কষ্টের স্বীকৃতি পাওয়ায় উচ্ছ্বসিত কৃষক। এই আখের প্রতি আগ্রহ আসছে, চাষের আবাদ বাড়ছে এবং সম্প্রতি যে জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে, এই স্বীকৃতি পাওয়ার পর কৃষকের মধ্যে আরো উচ্ছ্বসিত, আনন্দিত। আমরা যদি ভালোভাবে প্রশিক্ষণের একটা ব্যবস্থা করতে আমরা পদ্ধতিটা আরো সুন্দরভাবে জানতাম, এটা আমরা সুন্দরভাবে করতে পারতাম। মূলত যন্ত্রচালিত কলের সাহায্যে বের করা হয় আখের রস। পরে জাল ঘরের চুলায় কড়াইয়ে কাঁচা রস জাল দিয়ে ঘন করা হয়। এরপর তৈরি হয় দানাহীন লাল চিনি। প্রাকৃতিকভাবে যেভাবে তৈরি করে এই জাল ঘরের মাধ্যমে
আমরা জালঘর বানাই, জালঘর দিয়ে তারপরে আপনার যে কয়রাতে আপনার গুটটা তারপরে বানাই আপনার ওই লাল চিনিটা বানাই। দাদারা বাহা করছে, দাদা করছে, বাহা করছে, আমরা করতেছি, আঙুর ফুলা লাল চিনি আবাদ করতেছে। আমরা এটা যদি এটা সরকার থেকে কিছু সাহায্য পাইতাম তাতে লাল চিনি আমরা আরো যে জোরদার দিয়ে বাড়াইতে পারতাম, তাহলে আমরা আরো লাভজনক। জিআই স্বীকৃতির পর বিএসটিআই অনুমোদনের লক্ষ্যে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। বিএসটিআই অনুমোদন আনা যায়, এর জন্য আমার যেটা অভিজ্ঞতা বলে যে এটা যেহেতু কোনো একটা নির্দিষ্ট ব্যক্তিকে যে বিএসটিআই অনুমোদন দেয় না, এজন্য তাদেরকে যদি আমরা সংঘবদ্ধ করে একটা সমিতি করতে পারি এবং সমিতির পক্ষ থেকে যদি বিএসটিআই অনুমোদনের জন্য আবেদন প্রক্রিয়াটা এগোনো যায়, তাহলে এই বিএসটিআই অনুমোদনটা পাওয়া সহজ হবে। কৃষি বিভাগের তথ্যমতে আখ উৎপাদন ও লাল চিনি তৈরির কাজ করেন উপজেলার বাকতা, কলাদহ ও রাধাকানাই ইউনিয়নের প্রায় 20টি গ্রামের কৃষক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সাতক্ষীরায় আইলের ধারে সবজি চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। দিন দিন বাড়ছে চাষের পরিধি, পুরোটাই বিষমুক্ত হওয়ায় দেশব্যাপী এর চাহিদাও রয়েছে। এবছর শুধু সদর উপজেলায় অন্তত 15 কোটি টাকার সবজি বাজারজাত হবে বলছে কৃষি বিভাগ। মনিরুল ইসলাম মনিরের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বর্ষা মৌসুম আসলে সাতক্ষীরার নিম্নাঞ্চল 6 থেকে 7 মাস জলমগ্ন থাকে। চারিদিকে পানি থাকায় কৃষকরা মাছের ঘেরের আইলে বিভিন্ন ধরনের সবজি চাষ করেন। সাতক্ষীরা সদর উপজেলার মাছের ঘেরের যেদিকেই চোখ যাবে আইলের ধারে সারি সারি ঝুলছে করলা, চিচিঙ্গা, শশা, লাউ, বরবটি, তরমুজ, মিঠা কুমড়া সহ বিভিন্ন ধরনের সবজি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় এসব বিষমুক্ত সবজি চাষ করে কৃষকরা বেশ লাভবান হচ্ছেন। ঘেরের আইলে বিভিন্ন ধরনের সবজি চাষ করি, যেমন ঢ্যাঁড়স, বরবটি, উচ্ছে, শসা, তরমুজ। কৃষকরা মৎস্য চাষের দিকে ঝুঁকে যাচ্ছে এবং মৎস্য চাষের ফলে যে ঘেরের ভেড়িগুলা ফেলত থাকে, পতিত থাকে, এই ঘেরের ভেড়িতে সবজি চাষ করে কৃষকরা লাভবান। সাতক্ষীরা সদর উপজেলায় এ বছর অতি বৃষ্টির কারণে চলতি মৌসুমে 320 হেক্টর জমিতে সবজির চাষাবাদ হয়েছে। উৎপাদিত এসব সবজি জেলার চাহিদা মিটিয়ে যাচ্ছে রাজধানী ঢাকা সহ অন্যান্য জেলা শহরে। আমরা এখান থেকে খুচরা কিনে ঢাকা, কারণ বাজার, মিরপুরে পাঠাই। চাষিরা এবছর মোটামুটি ভালোই দাম পাচ্ছে, তাদের মোটামুটি পোষাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে শুধু সদর উপজেলায় এবার 4830 মেট্রিক টন সবজি উৎপাদন হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলাতে এবছর 320 হেক্টর জমিতে ঘেরের আইলের সবজি চাষ হয়েছে। আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা আছে 4830 মেট্রিক টন। আমরা আশা করছি যে এবছর এই কৃষকরা এই সবজি বিক্রি করে প্রায় 14 থেকে 15 কোটি টাকা ইনকাম করতে সক্ষম হবে। আমরা কৃষি বিভাগ আমাদের কৃষকদেরকে প্রযুক্তি এবং পরামর্শ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে। বর্ষা মৌসুমে মৎস্য চাষের পাশাপাশি একই জমিতে একাধিক ফসল উৎপাদন হওয়ায় সাতক্ষীরায় সবজি চাষের নতুন বিপ্লব শুরু হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঘেরের পাড়ে করলা সহ বিভিন্ন সবজি চাষে ব্যস্ত গোপালগঞ্জের সবজি গ্রাম নামে পরিচিত সদর উপজেলার রঘুনাথপুরের কৃষক। এক ফসলি জমিতে চাষ করছেন 3 ফসল। ভালো দাম পাওয়ায় অন্য সবজির পাশাপাশি করলা চাষে ঝুঁকছেন চাষিরা। নানা পরামর্শ দিয়ে সহযোগিতা করছে কৃষি বিভাগ। সামিউল আলিমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সবজি গ্রাম নামে পরিচিত গোপালগঞ্জের রঘুনাথপুর। মাছের ঘেরের পাড়ে চাষ হচ্ছে করলা সহ বিভিন্ন সবজির। সদর উপজেলার রঘুনাথপুরে 7 হেক্টর জমিতে করলার চাষ হয়েছে। ভালো আবহাওয়া এবং পোকার আক্রমণ না হওয়ায় করলার উৎপাদন হয়েছে রেকর্ড পরিমাণ। দামও ভালো পাচ্ছেন কৃষক। প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে 50 টাকায়। উস্তা প্রায় 350 গাছ লাগাইছি, আমাদের খুব ভালোই হচ্ছে। আমরা সপ্তাহে 7 থেকে 8 মণ উস্তা ছিঁড়ছি এবং দাম 40 থেকে 50 টাকা পাচ্ছি। 775 কেজি বিক্রি হয়েছে এবং আরো যে গাছের যে গতি আরো 600-700 কেজি ব্যাচ হয়ে এখনো। এক ফসলের জমিতে 3 ফসল আবাদ করেন রঘুনাথপুর গ্রামের হাজারো কৃষক। বিশেষ করে শাকসবজি চাষাবাদে ঝুঁকছেন তারা। এই চাষটা অল্প আয়তনের মধ্যে করলে আমরা খুব লাভবান হই আর মাছের চাষটাও ভালো হয়। এই সময় আমাদের সার খুব কম লাগে না বললেই চলে। আর বর্ষাকালে পোকার আক্রমণটা খুব কম। নিম্নাঞ্চল হওয়ায় ঘের পাড়ে বিভিন্ন সবজি চাষে কারিগরি সহায়তা সহ পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এক ফসলি জমি 3 ফসলিতে রূপান্তরিত করা যায় এবং রবি মৌসুমে ঘেরের ভিতরে যেরকম ধান হয় উপরে
ঘেরের পাড়েতে সবজি চাষ হয়। এতে যেমন কর্মসংস্থানের সৃষ্টি হয়, তেমনি আর্থিক ইনকামও কৃষকের বৃদ্ধি পায়। কৃষি খাতে আরো ভূমিকা রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা চান এই অঞ্চলের কৃষক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রযুক্তি বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ে কম্পিউটার চিপ নির্মাতা এনভিডিয়ার আয় বেড়েছে 56%। বছরের দ্বিতীয় প্রান্তিকে $4,670 কোটি রাজস্ব আয় করেছে কোম্পানিটি। মেটা এবং চ্যাটজিপিটি নির্মাতা ওপেন এআই এর মতো বড় প্রযুক্তি সংস্থাগুলোর কাছ থেকে চিপের ব্যাপক চাহিদা এই সাফল্যের মূল কারণ। তবে যুক্তরাষ্ট্র এবং চীনের বাণিজ্য যুদ্ধের মাঝে পড়ে কিছুটা অস্বস্তিতে রয়েছে এনভিডিয়া। বিশেষ করে চীনের জন্য তৈরি H20 চিপ বিক্রি নিয়ে জটিলতা দেখা দিয়েছে। যদিও এনভিডিয়া এই প্রান্তিকে $5,400 কোটি আয়ের আশা করছে, ভূ রাজনৈতিক উত্তেজনার কারণে তাদের শেয়ারের দামে কিছুটা পতন দেখা গেছে। দর্শক, আর এই ছিল বিজনেস টাইমে। ধন্যবাদ সবাইকে।